ঘনমাত্রা অঞ্চল থেকে কম ঘনমাত্রা অঞ্চলে যে প্রক্রিয়ায় কঠিন তরল বায়বীয় পদার্থ অধিক ঘনমাত্রা অঞ্চল থেকে কম ঘনমাত্রা অঞ্চলে প্রবাহিত হয়। অধিক ঘনমাত্রা অঞ্চল থেকে কম ঘনমাত্রা অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে হেডলাইন দিয়ে লেখো, মাত্র শুরু করছি। খাতা বের করো। ডিফিউশন ব্যাপন বা যে প্রক্রিয়ায় কঠিন তরল বায়বীয় পদার্থ অধিক ঘনমাত্রা অঞ্চল থেকে অধিক ঘনমাত্রা অঞ্চল থেকে কম ঘনমাত্রা অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় তাকে কি বলে? ব্যাপন। তাহলে এটা একটা হ্যাঁ উইন্ডো হুন্ডা। আচ্ছা কি বলছে, কি বললাম যেন? স্বতঃস্ফূর্তভাবে মানে কি? যে কন্টিনিউয়াস কি হয়, মানে এই ক্ষেত্রে কি হয়? স্বতঃস্ফূর্ত মানে তোমার এই কথা বুঝতে স্বতঃস্ফূর্ত মানে কি? এমনিতে যাবে, তোমাকে ধাক্কা দেওয়া লাগবে না, এমনিতে চলে যাবে এটাকে। এবং এই ব্যাপন হচ্ছে যে প্রক্রিয়ায় কঠিন তরল বায়বীয় পদার্থ অধিক ঘনমাত্রা অঞ্চল থেকে কম ঘনমাত্রা অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় তাকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন এখানে ডেফিনিশনের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। সেটা হলো কি, ব্যাপন সবারই হইতে পারে, কঠিন হইতে পারে, তরল হইতে পারে, বায়বীয় যে কোনো পদার্থ হইতে পারে। এবং ব্যাপন সবসময় ঘন থেকে বেশি থেকে কমের দিকে হয়। কঠিন তরল বায়বীয় পদার্থের অধিক ঘনমাত্রা অঞ্চল থেকে কম ঘনমাত্রা অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় তাকে ব্যাপন বলে। আর এটা হলো ওদের ডিউরেশন সবসময় বেশি থেকে কমের দিকে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়। তুমি বডি স্প্রে করলা, সব জায়গায় ছড়ে যাবে, তোমার কোনো কিছু করা লাগবে না, এমনিতে চলে যাবে। আর আরটা কি ব্যাপন। তারপর হলো ব্যাপন হার। লেখো যে একক সময়ে যে পরিমাণ পদার্থ ব্যাপিত হয়, একক সময়ে যে পরিমাণ পদার্থ ব্যাপিত হয় তাকে ব্যাপন হার বলে। তাকে ব্যাপন হার বলে। একক সময়ে যে পরিমাণ পদার্থ ব্যাপিত হয় তাকে ব্যাপন হার বলে। এবং যে সময় লাগে তাকে ব্যাপন সময় বলে। এবং যে সময় প্রয়োজন হয় তাকে ব্যাপন সময় বলে। বসো। তাকে ব্যাপন যে সময় প্রয়োজন হয় তাকে ব্যাপন সময় বলে। যে সময় প্রয়োজন হয় তাকে ব্যাপন সময়। আর যে হারে ব্যাপন হয় তাকে কি বলে? ব্যাপন হার। এই সহজ কথা, মানে হার বলতে কি বোঝায়? সময়ের সাথে রিলেটেড, তাই না? মানে একটা পদার্থ খুব দ্রুত ব্যাপিত হচ্ছে তাহলে তার ব্যাপন হার বেশি, আর যেটা কম ব্যাপিত হচ্ছে তার ব্যাপন হার কম। আর ব্যাপন হতে যার ব্যাপন হার বেশি তার ব্যাপন সময় কম না বেশি? ব্যাপন হার বেশি হলে ব্যাপন সময় কম। ব্যাপন সময় কম, এই কথাটা বুঝে গেছে? মানে আমি খুব এখান থেকে কান্দির পাড়ে আমি দৌড় দিয়ে যেতে আমার সময় লাগে মাত্র 2 মিনিট। আরেকজনের এখান থেকে কান্দির পাড় পর্যন্ত যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে যাওয়ার সময় কার বেশি? অন্য ব্যক্তি, তাই না? সেকেন্ড পারসন। আর আমার যাইতে সময় কম লাগে। তো যার ব্যাপন হতে কম সময় লাগে তার ব্যাপন সময় কম, কিন্তু তার ব্যাপন হার বেশি। কথা বোঝা গেছে? আমি খুব তাড়াতাড়ি যেতে পারছি, তাহলে আমার যাওয়াটা হলো ফাস্ট আর ওর যাওয়াটা হবে স্লো। তাহলে কি বলছি? কি বলছি বল? কোন দিকে মনোযোগ থাকে তোমার? তুই লেখো না কেন? ব্যাপন হার তাহলে কি? যে একক সময়ে যতটুকু পরিমাণ পদার্থ ব্যাপিত হয় তাকে ব্যাপন হার। আর ব্যাপন হতে যে সময় লাগে তাকে বলা হয় ব্যাপন সময়। দেখো, অর্থাৎ ব্যাপন সময়
বেশি হলে ব্যাপন হার কম। ব্যাপন সময় বেশি হলে ব্যাপন হার কম। ব্যাপন সময় বেশি হলে ব্যাপন হার কম। ব্যাপন সময় বেশি হলে ব্যাপন হার কম। এই জিনিসটা বুঝতে পারছো কি বললাম? আমি বললাম যে এখান থেকে কান্দিরপাড় পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি যেতে পারি, মাত্র 1 মিনিট লাগে, আর জাহিদের সময় লাগে 5 মিনিট। তাহলে আমার সময় লাগতেছে কম, মানে ব্যাপন হার আমার ব্যাপন সময় কম, বাট আমি যাচ্ছি অনেক ফাস্ট। গতিটা বেশি। হ্যাঁ, গতিটা বেশি মানে কি, সে বেশি বেশি দ্রুত যাইতে পারতেছে। তাহলে যার যাইতে কম সময় লাগে তার ব্যাপন হার বেশি, আর যার কম লাগে তার হচ্ছে বেশি বেশি, আর এটা যদি বেশি সময় লাগে তাহলে সেটা ব্যাপন হার কম। লেখো যে ব্যাপন কোনো পদার্থের ভরের উপর নির্ভর করে। ব্যাপন কোনো পদার্থের ভরের উপর নির্ভর করে। ব্যাপন কোনো পদার্থের ভরের উপর নির্ভর করে। দেখো, গ্যাসীয় পদার্থের ব্যাপন হ্যাঁ, একসাথে দাঁড়িয়ে লেখো যে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার এই গ্যাসীয় পদার্থের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভরের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপন হার is proportion to 1 by ব্যস্তানুপাতিক, মানে কি উপরে 1 থাকে আমরা জানি, তাই না? ব্যস্তানুপাতিক থেকে 1 by আণবিক ভর, আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, বা কোনো গ্যাস যদি হয় গ্যাসীয় পদার্থ অথবা যে কোনো পদার্থের গ্যাসের আণবিক ভর। তাহলে ব্যাপন হারকে r দ্বারা প্রকাশ করা যায়, r equal to 1 by √m। এটা হলো, দেখো, একে গ্রাহামের ব্যাপন সূত্র বলে। হ্যাঁ, আণবিক ভরকে তো আমরা m দ্বারা m দ্বারা কি বোঝায়? মাস। m দ্বারা বোঝায় গ্রাম আণবিক ভর। তাহলে ব্যাপন হার কোন গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আগে বর্গমূল দিতে হবে এবং এটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল। আর একে গ্রাহামের, হ্যাঁ, একে গ্রাহামের সূত্র, ব্যাপন সূত্র বলে। একে গ্রামের ব্যাপন সূত্র বলে। তাহলে ব্যাপন হার কোন গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই কথাটা বুঝতে পারছো? সবাই এক খেয়ালে তাকে থাকবা। তাহলে কোন পদার্থের ব্যাপন হার গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, উপরে 1 থাকবে, নিচে এই মানটা থাকবে, এবং এই মানের উপর একটা রুট থাকবে। মানে মূল কথা হলো যে ব্যাপন হার আর গ্রামাণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম। মানে কোন একটা গ্যাসীয় পদার্থ, সাপোজ হচ্ছে মনে করো কার্বন ডাই অক্সাইড CO2 আর একটা হাইড্রোজেন, এটার ভর কত? 2। কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44। আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের কার্বনের ভর কত? 12। অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? 2টা, তাহলে 44। আর হাইড্রোজেনের একটা ভর হচ্ছে 1, আছে কয়টা? 2টা, তাহলে 1/2 = 2। তারপরে হাইড্রোজেন গ্যাসের ভর হলো 2 আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর হলো 44। তাহলে যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। তাহলে এখানে ব্যাপন হার কার বেশি হবে? কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার কম হবে আর ওর ব্যাপন হার বেশি হবে। কারণ আমরা জানি ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক।
আচ্ছা বর্গমূলটা বাদ, বর্গমূল বাদ, তাহলে একটা আরেকটার সাথে ব্যস্তানুপাতিক তো। ব্যস্তানুপাতিক মানে কি? এই ছেলে কথা বলুন, ব্যস্তানুপাতিক মানে কি? একটা বললে মানে ও যদি বাড়ে এ কমবে, আর এ যদি কমে ও বাড়বে। একটা আরেকটার উল্টা, উল্টা তার সাথে আবার সম্পর্কটা হলো বর্গমূল, এতটুকুই। মানে একটা ও যদি বাড়ে ও কমে, ও বাড়লে ও কমে, আবার ও যদি বাড়ে ও আবার কমে যায়, ও বাড়লে ও কমে। মানে একটা চিন্তা করো, আমি হলো মোটা মানুষ আর আমার সাথে একটা চিকন আমার মতোই বয়স, ও হচ্ছে অনেক ওয়েট কম, অনেক দৌড়াতে পারে, আমি কম দৌড়াতে পারি। তাহলে আমরা যদি দুজনে যদি মানে দৌড়ানো শুরু করি, কে খুব দ্রুত যেতে পারবে? যে চিকন সে খুব দ্রুত যেতে পারবে। গ্যাসের ক্ষেত্রে এরকম হয়, যে গ্যাসটার ভর কম পাতলা ও খুব দ্রুত যেতে পারে, আর যে গ্যাসটার ভর বেশি ও আস্তে আস্তে যাবে। কথাটা বোঝা গেছে? তাহলে দ্যাট মিন্স যার যে গ্যাসটার আণবিক ভর কম সে খুব ফাস্ট যেতে পারবে, আর যে গ্যাসটার আণবিক ভর বেশি সে স্লোলি যাবে। তাহলে যে স্লোলি যাচ্ছে তার ব্যবহার, যে আস্তে আস্তে যাচ্ছে তার ব্যবহার কম না বেশি? চিন্তা করে যাচ্ছে। এই খাওয়া দাওয়া করে এসেছিস তোরা? খাওয়া দাওয়া করে আসিস নাই? সবার একটা সিঙ্গারা চাষে টাকা নাই? ও আচ্ছা, চোখ টোক লাল টাল হয়ে গেছে, ঘুমাস না রাত্রে? তাহলে কি বলছিলাম যে, এই কথা বলিস না। তাহলে বললাম যে যে গ্যাসটার ভর কম সে খুব দ্রুত যেতে পারে, তার ব্যবহার কি হবে? বেশি। মনে করো এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, আর এই পাশে রাখলাম কার্বন ডাই অক্সাইড। এটা হলো তার মাঝখানের জায়গা, মানে এইখান থেকে এখানকার ডিসটেন্স হলো 5 সেন্টিমিটার, আর এখান থেকে এখানকার ডিসটেন্স হলো 5 সেন্টিমিটার। এখান থেকে আমি কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করলাম, তাই মানে মাঝখান হচ্ছে এটা একটা টেস্ট টিউব মনে করো। এই টেস্ট টিউবের মধ্যে আমি একটা গ্যাস এখানে ছেড়ে দিছি, এই হাইড্রোজেন কি করবে? ওইদিকে যাবে, ওর ডিরেকশনকে ওইদিকে করে রাখছি, আর কার্বন ডাই অক্সাইড সে এইদিকে আসবে। আর মাঝখানে হইলো তোমার মানে সবাই এসে মিলিত হবে। তাহলে কে ফার্স্ট চলে আসবে এই মাঝখানে? হাইড্রোজেন চলে, কথা বলে যাস দাঁড়া করে। তাহলে হাইড্রোজেন মাঝখানে আসবে না? হাইড্রোজেন তাড়াতাড়ি চলে আসবে, কারণ কি হাইড্রোজেনের ভর কম, সে খুব দ্রুত চলে আসবে। যার ভর কম তার ব্যবহার বেশি, তাহলে সে খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। আর কার্বন ডাই অক্সাইড সে তার ব্যবহার কম, মানে আস্তে আস্তে সে আসবে, সে এখানে আসতে সময় লাগবে। তাহলে ও খুব দ্রুত চলে আসবে আর ও আসতে সময় লাগবে না? অথবা আমরা বলতে পারি যে সে খুব দ্রুত বেশি ডিসটেন্স কভার করবে। একই সময়ের কথা যদি হিসাব করি, সে আসবে মনে করেন ও যখন এখানে বসছে আর এ তখন আসবে এখানে, মানে এ হইলো কচ্ছপ আর এ হইলো হরিণ। অথবা কচ্ছপ আর একটা কি জানা ছিল? খরগোশ খুব দ্রুত চলে আসবে ওর জায়গায়, কারণ এই খরগোশটা পাতলা। কবিতা বানানো শুরু করবে না? হ্যাঁ, আর কচ্ছপ যেটা ও তো স্লোলি আসে, কার্বন ডাই অক্সাইড, মানে যার ভর কম ভর বেশি সে আস্তে আস্তে আসবে, তার ব্যবহার কম হয়, ব্যবহার বেশি, যেটার ভর কম তার ব্যবহার বেশি। বেশি বেশি করে কয় না, এলাকা কম করে দিছি। আর যেটার ভর বেশি তার ব্যবহার কম। আবার মানে সে খুব তাড়াতাড়ি এখানে চলে আসলো, তাহলে ওর কম সময় লাগলো, তাই না? কিন্তু তার হচ্ছে বেশি ডিসটেন্স কভার করছে, তার স্পিড বেশি। হাইড্রোজেন গ্যাসের স্পিড বেশি, কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্পিড কম। তাহলে আমরা বলবো যে ও খুব দ্রুত আসলো, আর যে দ্রুত আসবে তার ব্যবহার বেশি, আর যে স্লোলি আসবে তার ব্যবহার কম। যাদের ব্যবহার কম যখন হয় তাদের কি হয়? যার ব্যবহার কম হবে তাদের ক্ষেত্রে কি হবে? তার ব্যাপন সময় কম লাগবে না বেশি লাগবে? সময় বেশি লাগবে কিন্তু হার কম হবে। হ্যাঁ, দ্যাট মিন্স ও ব্যাপন সময় হতে, দ্যাট মিন্স এখানে আসতে ওর কম সময় লাগবে আর ওর বেশি সময় লাগবে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রামের ব্যবহার। আচ্ছা লেখো যে মনে করি একটি গ্যাসের ব্যবহার R1, মনে করি একটি গ্যাসের ব্যবহার R1
ওরে টান দে টান দে টান দে টান দে। এগুলি কোন অন্য একটি গ্যাসের ব্যবহার R2, একটি গ্যাসের ব্যবহার R1, R1 ছোট R1, একটি গ্যাসের ব্যবহার R1, অন্য একটি গ্যাসের ব্যবহার R2। লিখবো ভাই। হ্যাঁ, তারপর লেখো প্রথম গ্যাসের আণবিক ভর M1, প্রথম গ্যাসের আণবিক ভর M1, পরবর্তী গ্যাসের আণবিক ভর M2। তার R1 হচ্ছে তার আণবিক ভর, R2 হলো তার আণবিক ভর। R1 টা হচ্ছে তার ব্যবহার, আর M1 হলো তার আণবিক ভর। R2 হলো দ্বিতীয় গ্যাসের ব্যবহার, আর M2 টা হলো আণবিক ভর, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর। তাহলে লেখো যে বলে লেখো যে R1 divided by R2 equal to root over M2 by root over M1। এটা লেখা যায় হ্যাঁ R1 divided by R2 equal to root over M2 by M1। এটা কি ভাই সূত্র বানাইছে? সূত্র কিভাবে দেখো, আমরা জানি যে R1 মানে প্রথম গ্যাসের ব্যবহার is proportion to 1 by root over M1, তাই না? এটা প্রপোর্শন টু মানে বুঝলাম না, এ সমান হবে না? প্রপোর্শন মানে ব্যস্তানুপাতিক প্রকাশ করার জন্য তো আমরা প্রপোর্শন দিব, বাট এইটার সাথে এটা চলে যাবে কোথায়? নিচে চলে যাবে। হ্যাঁ, যদি নিচে আসে সেটা কি হয়ে যায়? ইনভার্সলি প্রপোর্শন মানে ব্যস্তানুপাতিক। এগুলো তোমরা তোমাদের ম্যাথে এগুলো পড়া নেই ফিজিক্সে। মানে এই চিহ্ন দ্বারা বোঝায় প্রপোর্শন, এই এটা দ্বারা বোঝায় প্রপোর্শন। আর এটা যদি ডাইরেক্টলি, এটাকে বলা হয় ডাইরেক্ট প্রপোর্শন, মানে ওর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। সমানুপাতিক। আর এটাকে হ্যাঁ সমানুপাতিক যেটাকে বলে। আর এটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শন, মানে কি ব্যস্তানুপাতিক, ওর সাথে ও নিচে চলে গেছে। আপনার কাছে পড়তে চাই। মানে যদি R1 এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয়, দ্যাট মিন্স ও বাড়লে ও বাড়তেছে, তাহলে এটা কি হয়? সমানুপাতিক, ডাইরেক্ট সমানুপাতিক, ডাইরেক্টলি সমানুপাতিক বা সমানুপাতিক। আর এ বাড়লে এ কমতেছে, এটা পরিমাণ বাড়লে এই পুরাটার পরিমাণ, আচ্ছা এটা বাড়লে এটা কমতেছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা সম্পর্ক কিভাবে বোঝাবো? ও বাড়লে এ কমে অথবা এ বাড়লে এ কমে, একটা আরেকটা উল্টা না? উল্টা বোঝানোর জন্য উপরে আনতে হবে, কিন্তু প্রপোর্শন চিহ্ন তোমার থাকবে, এই চিহ্নর কোনো চেঞ্জ নেই, বুঝছি স্যার। এই প্রপোর্শনে কোনো চেঞ্জ নাই। বাট তুমি যদি ডাইরেক্ট প্রপোর্শন দিয়ে দাও তাহলে 1 থাকবে না, আর যদি ব্যস্তানুপাতিক দিয়ে দাও তাহলে উপরে 1 দিয়ে দেবে। কথা বুঝো নাই? বুঝছি ভাই। তাহলে কি বললাম? তাহলে R1 is proportion to 1 by root over M1। তাহলে R2 সমান সমান কি হবে? is proportion to 1 by root over M2 হবে না? তাহলে এই ইকুয়েশন, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন হয়, একটা কারটা দ্বারা ভাগ করা যায় না? তো এই চিহ্নটাকে উঠানোর জন্য আমাকে ধ্রুবক ব্যবহার করতে আচ্ছা হবে। ধ্রুবক দাও, সমস্যা নাই। তুমি এখানে কি 1 দিলে কি হবে? আলটিমেটলি প্রপোর্শন উঠিয়ে আমরা কি দিব? একটা k এর মান তো 1। এখানে তুমি কে দিয়ে দিলা? কে দিয়ে দিলা? k1 is proportion to 1 by root over m1। আর এখান থেকে r2 equal to কি দিয়ে দেবা? এটা k2 দিয়ে দাও। এই কথা যে বলবি আমি বের করে দেব কিন্তু। এই কথা কেউ বুঝতে না বুঝা। তা দেখো এটা আর এটা যদি আমি ভাগ করি, মানে এটা ডিভাইডেড বাই এটা আমি যদি লিখি তাহলে কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু উপরে k1 ডিভাইডেড বাই k2। আমরা জানি যে k1 ডিভাইডেড বাই k2, এটা একটা কি হবে? ধ্রুবক হবে না? এটা ধ্রুবক, আর একটা ধ্রুবককে ভাগ করলে কি হয়? আর একটা নতুন ধ্রুবক আসে, বাট ও তো ধ্রুবক। কথা বুঝছো কি না? মানে আলটিমেটলি এটা লেখার দরকারই নেই। তাহলে ইকুয়াল টু কি আসলো? ইকুয়াল টু রুট ওভার m2 বাই রুট ওভার m1। এটা হলো আমাদের এপিসোড পড়ে খুলে দাও, এই দরজাটা খুলে দাও। ভাই দেখুন না। ভাই আমার মুখের না কি? ভাই আর আলো ধাক্কা দাও। এটা কি পারেন না রে ভাই? এই তাহলে কি বলছি এটা? দেখো যে তাহলে একটা গ্যাসের ব্যবহারের সাথে অন্য গ্যাসের ব্যবহারের সম্পর্ক কি? সম্পর্ক হলো R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু রুট ওভার m2 বাই m2 বাই m1। root over m1। এই কথাটা লেখো সবাই, এই যে এই সম্পর্কটা লেখো। লিখছো এটা R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু রুট ওভার দিছে দেখছি। m2 বাই m1। এটা কোনটা লিখতাম? এই যেটা এই সম্পর্ক R1 দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম গ্যাসের ব্যবহার। হ্যাঁ, প্রথম গ্যাসের ব্যবহার ডিভাইডেড বাই দ্বিতীয় গ্যাসের ব্যবহার
ইকুয়াল টু আরে একটা কলা প্রথম গ্যাসের দ্বিতীয় গ্যাসের আণবিক ভর আণবিক ভর বাই ডিভাইডেড বাই রুট ওভার গ্যাসের প্রথম গ্যাসের আণবিক ভর। এই কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? না না বেজান না। মানে R1 আমরা জানি R1 is proportional to 1 by root over m1, তাই না? এটা তো আমরা জানি যে একটা গ্যাসের ব্যবহার ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাত। মানে মূল কথা হলো একটা গ্যাসের ভর যত বেশি হবে তার ব্যবহার তত কম। মানে একটা গ্যাস যত বেশি মোটা মানুষ তত কম দৌড়াইতে পারবে, আর যত চিকন মানুষ তত দ্রুত দৌড়াইতে পারবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে এরকম হয় যে যারা হচ্ছে আকারে মানে যাদের ভর বেশি ওর ব্যবহার কম, আর যার ভর কম তার ব্যবহার বেশি। এইটা বলছে যে তাহলে আর এর সাথে সম্পর্ক এম এর সম্পর্কটা কি? উল্টা হবে না? জি স্যার। উল্টা বোঝানোর জন্য আমরা উপরে 1 দিই। এই কথাটাতে বোঝা গেছে জি স্যার। যে ইনভার্স বোঝানোর জন্য উপরে 1 দিতে হয়। তাহলে আমরা বলতে পারি তাহলে R1 is proportional to 1 by root over m1। তাহলে R2 অন্য একটা গ্যাস যদি হয় R2 is proportional to 1 by root over m2। তাহলে R1 এই ইকুয়েশনটাকে এটাকে পরেরটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি চলে আসবে? এত কিছু দরকার নেই। এত রিল্যাক্সিং দিতেন ভাই উদু তাহলে এই ইকুয়েশনটাকে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমি উপরে থাকবে R1 নিচে হলো R2, আর উপরে থাকবে M2 নিচে থাকবে M1। কথা বুঝতে পারছো? তাহলে ভাগ করলে এটা আসবে R1 / R2 √ M2 / M1। জি ভাই আচ্ছা এখন বলো যে ব্যাপন হারের সাথে ব্যাপন সময়ের সম্পর্ক কেমন? এটা তো ভাই আমার নাম বুঝতে হবে মানে ব্যাপন হার বেশি হলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক কে বলতে পারো? ব্যাপন সমানুপাতিক। হ্যাঁ, কি বলছেন হ্যাঁ একটু? আবার বলুন। ব্যাপন হারের সাথে জি স্যার। ব্যাপন সময়ের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। ব্যাপন হার বাড়লে সময় কমবে, ব্যাপন হার কমলে সময় বুঝা বাড়বে। গেছে? জি ভাই তুমি বুঝলে নাই? ব্যাপন হারের সাথে সম্পর্ক মানে সময় সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে সমানুপাতিক? ব্যস্তানুপাতিক হবে স্যার। ব্যস্তানুপাতিক। ব্যাপন হার এর সাথে সময় মানে আমি এক দৌড় দিয়ে গেলাম কান্দির পাড়ে চলে গেছি, তাহলে আমার সময় কম লাগলো কিন্তু আমার গতি বেশি। স্পিড বেশি, মানে আমার ব্যাপন হার বেশি মানে বাট সময় কম। সময় কম লাগলে স্পিড বেশি। হ্যাঁ, হ্যাঁ, এরকম। ও হ্যাঁ এটাই তো। এটাই তো। তাহলে আমার সময় কম লাগছে, আমি খুব দ্রুত চলে গেছি, তাহলে আমার স্পিড অনেক বেশি। দ্যাট মিন্স আমার ব্যাপন হার বেশি হইলে ব্যাপন সময় কি হবে? কম হবে। কম হবে না? জি স্যার। তাহলে এটাই আমরা লিখবো যে R1 আবার তাহলে আমরা লিখতে পারি যে R1 / R2 equal to T2 / T1। এটা হলো সম্পর্ক। তাহলে যেহেতু R1 / R2 equal to root over M2 / M1, তাহলে আবার R1 / R2 equal to T2 / T1, তাহলে আমরা এটার সাথে আরেকটা কি লেখা যায়? T2 / T1 লেখা যায়। লেখা যাবে না? জি স্যার। T2 ওকে, আবার চিন্তা করো যে একটা গ্যাসের আমরা ফিজিক্স আর একটা পড়ছিলাম মনে আছে? রো ইকুয়াল টু m/p, এটা পড়ছিলাম না? মনে হতো। রো মানে ঘনত্ব, ভরের সাথে আয়তনের সম্পর্ক, তাই না? জি স্যার। রো ইকুয়াল টু m/p মানে কি? মানে কোন একটা গ্যাসের বা কোন একটা পদার্থের ভর যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি হবে না? জি স্যার। মানে ভর যত বেশি তার ঘনত্ব তত কি হবে? বেশি। বেশি হবে। আয়তন যদি সেম থাকে, আয়তন একই থাকলে ভর যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি এই হবে। কথাটা বললে জাস্ট বাই করে দেব কিন্তু। না ভাই কথা বলিনি তাহলে ভর যত বেশি হবে ওই গ্যাসের ঘনত্ব তত বেশি হবে। বেশি হবে। বেশি হবে তাহলে m এর সাথে রো এর সম্পর্কটা কি? সমানুপাতিক। সমানুপাতিক না? জি স্যার। তাহলে আমরা এটাও লিখতে পারি যে m এর সাথে যেটা r এর সাথে m এর সম্পর্কটা কেমন? যেরকম হয়েছে মানে r এর সাথে m যেরকম করে আছে, জি স্যার। রো যদি দেই ঘনত্ব যদি দেই, ঘনত্বকে আমরা যদি d দ্বারা প্রকাশ করি, ডেনসিটি ইকুয়াল টু কি? m এর সমানুপাতিক না? জি স্যার। ডেনসিটি m এর সমানুপাতিক। d বা ডেনসিটি একটা শব্দ করে বের করে দেব, শব্দ তো করছি কোনো কথা বলবো না। কথা তো তাহলে ডেনসিটি হলো তার ভরের, কোন একটা গ্যাসের কিন্তু শব্দ ভরের সমানুপাতিক। তাহলে আমরা এটাকে আরেকটা লিখতে পারি, সেটা হলো রুট ওভার d2 ডিভাইডেড বাই রুট ওভার। এইটা হলো ওভারঅল সম্পর্ক। এত ছোট কেন? মানে আমাদের এতক্ষণ যা পড়ছি তার এইটাই হলো সম্পর্ক। বুঝতে পেরেছো এটা? জি স্যার। এই জাহিদ লাস্ট একটা বিঞ্জস দাঁড়াও বল।
আচ্ছা আবার বলি দেখো জি স্যার ব্যবহারের সাথে ভরের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক বর্গমূলে ব্যস্তানুপাতিক। বর্গমূলের ব্যস্তানুপাতিক এই জন্য দেখো R1 এর সাথে ওর সাথে চলে আসছে কি M2 চলে আসছে, যেহেতু ব্যস্তানুপাতিক রুট m2 হ্যাঁ রুট ওভার বর্গমূলের ব্যস্তানুপাতিক হ্যাঁ বর্গমূল ব্যস্তানুপাতিক। আর R1 এর সাথে সম্পর্কটা কি হবে, মানে সময়ের ব্যবহারের সাথে সময়ের সম্পর্ক কেমন? শুধু ব্যস্তানুপাতিক শুধু ব্যস্তানুপাতিক। মানে আমি খুব স্পিডে কান্দিবার চলে গেলাম, লাগাই দিতে ভাইয়া অনেক স্পিডে যদি কান্দিবার চলে যায় তাহলে আমার আর স্পিড কোনো বেশি, জায়গা নাই ভাই। বাট ব্যবহার মানে যাওয়ার সময় কম, যাওয়ার সময় কম না, জি স্যার দ্যাট মিন্স সময় আমার মানে ব্যবহারের সাথে সময়ের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। এই দিবা দিতে তাহলে এর জন্য হচ্ছে R1 is proportion to মানে equal to T2 divided by T1 হবে। আবার আমরা জানি যে ঘনত্বের সাথে ভরের সম্পর্ক কেমন? সমানুপাতিক মনে করো যে আমার যতটুকু আকার আছে এখন, এর মধ্যে যদি এখন আমার যতটুকু আমার ঘনত্ব হবে, আমার কি হলো সামহাও আমার হাড়ের ডেনসিটি অনেক বেড়ে গেল, বেড়ে গেলে আমার দেহের মধ্যে ঘনত্ব কমবে না বাড়বে? বাড়বে না? বাড়বে দ্যাট মিন্স একক জায়গার মধ্যে আমরা এটা তো জানি যে একক জায়গার মধ্যে যত বেশি ভর থাকবে তার ঘনত্ব তো বেশি তার ঘনত্ব তার বেশি না? জি স্যার তাহলে ঘনত্বের সাথে ভরের সম্পর্ক কেমন? সমানুপাতিক সমানুপাতিক। তাহলে আমরা এটা বলতে পারি যে ঘনত্বের সাথে যেহেতু এটা সমানুপাতিক, তাহলে এটা জাস্ট এটা সমান হবে, এরকম হবে না, জি স্যার মানে ও যেরকম হবে ও এরকম হবে। তাহলে √m2 divided by m1 will be √d2 by t1 হবে। জি স্যার এটা হলো ওভারঅল সম্পর্ক। এই তুমি যদি বলতে পারো এটা তাহলে আমি আগাবো, বলো তুমি একটু দাঁড়াও, খাওয়াইতেন না আগাও একটু দাঁড়াও। হ্যাঁ। এই বলো তো একটু কি করব এই ওভারঅল সম্পর্কটা আমাকে বলো, বাইরে বলতে গেলে আর কোনো চর্চা করা লাগে বল সমস্যা নেই বল। চর্চা করতে হবে ভাই এই ইয়ে বল জাহিদ বল। স্যার ব্যাপন হারের সাথে আপনার আণবিক ভরের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক গুড। তারপরে আর ব্যাপন ব্যাপন হারের হারের সাথে সাথে সময়ের সম্পর্ক হচ্ছে আপনার শুধু ব্যস্তানুপাতিক শুধু ব্যস্তানুপাতিক। গুড। তারপর ব্যাপন হারের সাথে দূরত্বের সম্পর্ক ডিসটেন্স না তো ঘনত্ব ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক তবে বর্গমূলের বর্গমূল ব্যস্তানুপাতিক। হ্যাঁ বসো ট্যাক্সি কাল লগে বসি ভাই বুঝছো চান্দু, আইলে আর গেলা, এলাম দেখলাম জয় করলাম। আমি যদি জয় করো। টাইটের সঙ্গে পড়া আমি আইতাম তাই এই ঘুমটা নষ্ট করে আসতাম না রে। হ্যাঁ। বুঝছেন না আচ্ছা তাহলে আমরা তোমরা দেখা এখন একটা গ্যাসের আচ্ছা আমাদের এখানে একটা ইয়ে দেয়া আছে, এখানে একটা বাদে তিনটা মেডিকেল অতিকেন্দ্র ডিসটেন্স আচ্ছা এগুলো বন্ধ করে আচ্ছা আরেকটা সম্পর্ক আছে, সম্পর্ক হলো যার ব্যাপন হার জ্বর বেশি হবে জি স্যার অতিক্রান্ত দূরত্ব কম হবে না বেশি হবে? ব্যাপন হার বেশি হলে তার দূরত্ব বেশি হবে এই বলো তো ব্যাপন হার যদি বেশি হয় মানে আমার স্পিড অনেক বেশি, ব্যাপন হারকে তুমি স্পিড দ্বারা মনে করবে, ওকে তাহলে ব্যাপন হার যার বেশি মানে অনেক স্পিড বেশি, তাহলে সে বেশি ডিসটেন্স কভার করবে না কম ডিসটেন্স কভার করবে? বেশি। তাহলে এটা ডাইরেক্ট সমানুপাতিক, ডাইরেক্ট সমানুপাতিক ঠিক আছে না? ডাইরেক্ট সমানুপাতিক না? জি, স্যার। তাহলে এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু স্যার আরো ভালো x1 divided by x2। তাহলে x মানে কি এখানে দূরত্ব x1 হলো ডিসটেন্স বোঝাচ্ছে, s দিয়ে বোঝানো যায় অথবা s1 দিয়ে বুঝাতে পারো। তাহলে ব্যাপন হারের সাথে অতিক্রান্ত দূরত্ব হলো x1 divided by x2, বুঝতে পেরেছো? অতিক্রান্ত দূরত্ব x দ্বারা বোঝাচ্ছে অতিক্রান্ত দূরত্ব। একটা কথা ছিল হ্যাঁ আপনি বলছেন আমি পাল্লা আগাবেন না পাল্লা ছবি দিয়ে দিবেন এই ভাই তাহলে বার করেন আর d1 দ্বারা বোঝাচ্ছে ঘনত্ব, আমি বার করলে ভালো হবে এটা আর t হলো ব্যাপন সময়, এটা কি দিলে দেও দিয়ে ছাড়ো লজ্জা লাগে আর m1 দ্বারা কি বোঝাচ্ছে আণবিক ভর, আর r1 দ্বারা কি বোঝায় ব্যাপন হার। তাহলে ওভারঅল কি হয়ে গেল সম্পর্কটা হলো আর বাড়েন না হ্যাঁ r1 তার জায়গায় জমা তো বাইরে গেছে তিনটে লিখে দিচ্ছি তাহলে ওভারঅল সম্পর্ক হলো r1 divided by r2 equal to root over m2 by m1 t এর সাথে সময় যখন বলবে তখন t2 by t1 root over t2 by t1 equal to x1 divided by x2, অতিক্রান্ত ডিসটেন্সের সাথে সমানুপাতিক x1 divided by x2। আচ্ছা নেক্সট তারপরে তোমাদের বইয়ের মধ্যে একটা এক্সপেরিমেন্ট আচ্ছা ম্যাডাম বুঝছেন না দাঁড়ান একটু ডাম্বেলটা তোমাদের এক্সপেরিমেন্টটা হলো ব্যাপন দিয়ে একটা এক্সপেরিমেন্ট ডাম্বেলটা লিখে দিয়ে এটা একটু নাড়া দিয়ে করতে সব
এর মধ্যে ঢুকে দিয়ে দাও। মাথাটা এমনি দিলে মানে এটা একটা টেস্ট টিউব, এই কথা বলো না, এটা একটা টেস্ট টিউব যেটা ট্রান্সপারেন্ট, কাঁচ দিয়ে তৈরি, কাঁচ। আর এর মধ্যে এক পাশে তুলা এই দুই পাশে খোলা এবং এই পাশে দুই পাশে তুলা দেয়া আছে, এবং তুলাটাকে ফার্স্টে এসিডে ভিজানো হয়েছে। হ্যাঁ প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমি এটাকে চুবাইছি, চুবানোর পর এটাকে পরবর্তীতে আমরা কি করলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দেওয়ার পর ওই তুলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভেজানো তুলা। আর অন্য পাশে তুমি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভেজানো তুলা। এই খেয়াল করো, পরে লিখো, আগে বুঝো। তাহলে এই তুলাটার মধ্যে কি আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা সে ভ্যাপার হয়ে যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়, একটু তাপ পাইলে সে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে যাবে। মানে আমরা নরমালি সহজ, এটা কিন্তু সহজ। তোমার কাছে অ্যামোনিয়া গ্যাস আছে, পানির মধ্যে দিলে সে আবার অ্যামোনিয়া হাইড্রোক্সাইড হবে, আবার তাপ দিলে কি হবে, অ্যামোনিয়া পুড়ে আসবে। পানিটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ উড়ে আসবে, উড়ে যাবে, তাই না? তো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে সে অ্যামোনিয়াটা বের হয়ে গেল। এখন আমি এক্সপেরিমেন্ট, এই কথা বলিস না, যখন অ্যামোনিয়াটা এদিকে যাচ্ছে NH3 আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসের মধ্যে পার্থক্য বলো তো। স্যার এসিড আর গ্যাসের মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য আছে বলো তো। এসিডটা হচ্ছে তরল পদার্থ, গ্যাসটা হচ্ছে বায়বীয় পদার্থ। আচ্ছা আরো পার্থক্য বলো। স্যার আরো পার্থক্য হচ্ছে এটা দুটোর দিকে বেরোয়। ভরের পার্থক্য আছে। হ্যাঁ ভরের পার্থক্য, কোনো পার্থক্য না, HCl সব জায়গায় একই, কিন্তু কথা হলো যে একটার মধ্যে HCl এর ধর্ম আছে আর একটার মধ্যে নাই। হ্যাঁ স্যার। মানে হাইড্রোজেন ক্লোরাইড যদি বলি, হাইড্রোজেন ক্লোরাইড বলতে বোঝায় ওর মধ্যে পানি নেই, কথা বুঝতে পারছো? হাইড্রোজেন ক্লোরাইড যখন বলবো HCl, তখন দ্যাট মিন্স এর মধ্যে এটা গ্যাসীয় অবস্থায় আছে এবং এর মধ্যে কোনো জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ নাই এবং তার অ্যাসিডি ধর্ম প্রদর্শিত হচ্ছে না। আর যখন বলবো যে HCl অ্যাকুয়াস, অ্যাকুয়া যখন বলবো সে হবে অ্যাসিড। মানে অ্যাসিড আমরা জানি যে অ্যাসিড ক্ষারের মধ্যে আমরা জানি যে অ্যাসিডের ধর্ম তখনই প্রদর্শিত হয় যখন তার মধ্যে পানি থাকে, জি স্যার। পানি ছাড়া অ্যাসিডের ধর্ম প্রদর্শিত হবে না। তুমি একদম আরো কি ফেক? হ্যাঁ অক্সালিক অ্যাসিড এরকম দানা দানা পাওয়া যায়, এই ক্রিস্টালের মধ্যে তুমি যদি লিটমাস পেপার ধরো কোনো চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে না। কেন? কারণ তাকে কি হওয়া লাগবে, লিকুইড হওয়া লাগবে, মানে তাকে পানি থাকতে হবে, পানি থাকলে তার অ্যাসিডের ধর্ম প্রদর্শিত হয়। এই জন্য বলি হাইড্রোজেন ক্লোরাইড বলতে বোঝায় সে এর মধ্যে কোনো পানি নাই, আর HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে বোঝায় তার মধ্যে অবশ্যই পানি আছে। তাহলে তুমি যখন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন এই এর মধ্যে দিবা, তোমার তুলার মধ্যে দিবা, সে একটু ভ্যাপার হয়ে কি হয়ে যাবে, HCl গ্যাস হয়ে যাবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। কথাটা বোঝা গেছে তো, যে HCl মানে এ হয়ে যাবে অ্যাকুয়াস থেকে হয়ে যাবে গ্যাস হয়ে যাবে, হাইড্রোজেন ক্লোরাইড হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড এখান থেকে যখন আসতেছে, ও এই দিক থেকে আসা করলো, এই দিক থেকে আসতেছে, মানে তুমি আর তোমার ফ্রেন্ড, তুমি এই দিক থেকে কান্দিপাড়ের দিকে যাচ্ছ, তোমার ফ্রেন্ড কান্দিপাড় থেকে এদিকে আসতেছে। ক্লোজার। এখন মনে করো যে তোমরা যদি একই স্পিডে আসো, তোমাদের থামার কথা, দুইজনে একসাথে মিট হওয়ার কথা কোথায়, ঠিক মধ্যবর্তী তোমার কর ভবনের সামনে। সাপোজ মনে করো কর ভবনের সামনে মিট করার কথা, দুইজনে আসবে, কর ভবনটা হচ্ছে মাঝখানে জায়গা। কিন্তু ও কি করলো, ও হলো পাতলা মানুষ, ও খুব দ্রুত চলে আসলো, আর তুমি তো তোমার ভর বেশি, তুমি দৌড়াইতে পারো না। তাহলে কি করবা, তুমি যাবা, তাহলে তোমাদের মিট কই হইতে পারে, তার মানে স্যার মডার্ন স্কুলে এদিকে মিট হবে। না না স্যার ওই বই সিটি পয়েন্টে মিট। আচ্ছা যেখানে হোক, এই তোমার মডার্ন স্কুলে এদিকে মিট হবে, কারণ কি তুমি তো আস্তে আস্তে যাচ্ছ, তাই না, আর সে অনেক স্পিড আসতেছে। ব্যাপারটা এরকম, HCl এই গ্যাসটার ভর কত, 36.5, আর এটার অ্যামোনিয়ার ভর কত, 17। তাহলে ওর ভর যদি 17 হয় আর HCl এর ভর যদি 36.5 হয়, তাহলে কার ব্যাপন হার বেশি হবে, যাই বলতো, স্যার ইয়ার ব্যবহার NH3 এর ব্যবহার। হ্যাঁ NH3 এর ব্যাপন হার, ও পাতলা মানুষ। জি স্যার। তাহলে আমি তো টার্গেট করে রাখছি এটা হলো মাঝখানে জায়গা, কিন্তু ও গিয়ে কি করবে, এই মাঝখানে না হয়ে খুব এখানে চলে আসবে, এমন এখানে চলে আসবে, এতক্ষণে হাইড্রোক্লোরিক অ্যাসিড মাত্র এত ডিসটেন্স কভার করবে, এবং অ্যামোনিয়া HCl মিলে অনেক ফিউম তৈরি করে, ঘন এক ধরনের ফিউম তৈরি করে। আমরা যখন ক্লাস 7 এ ছিলাম, আমাদের ক্যাডেট কলেজে আমাদের হয়েছে, প্রথম ল্যাবে নিয়ে গেছে যেদিন, ওই দিন এক স্যার ছিল ডেমনস্ট্রেটর, উনি দেখাচ্ছিল যে একটা জার থেকে বেরোচ্ছে, অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে, আর তার কন্ট্যাক্টে যখনই HCl গ্যাস রাখা হইলো,
একদম ধোয়া হয়ে গেছে, অনেক সাদা ধোয়া হয়ে গেছে। এবং এটা কেন হয়েছে? কারণ অ্যামোনিয়া তো গ্যাস, এটা দেখা যায় না। হাইড্রোক্লোরিক অ্যাসিডও একটু একটু বোঝা যায়, বাট অত বেশি সাদা থাকে না। বাট দুইটা যখন একসাথে মিলিত হয় তখন অনেক বেশি ঘন ধোঁয়া তৈরি হয়। কেন হয়? কারণ এখানে রিঅ্যাকশন করে অ্যামোনিয়ার সাথে HCl রিঅ্যাকশন করে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এটা ঘন সাদা ধোঁয়া। এই ঘন সাদা ধোঁয়া একসাথে কম্বিনেশন করে, এখন কথা হলো যে আমি তো চাচ্ছিলাম যে মাঝখানে হবে, ভবনের সাথে সবাই আসবে, দুইজনে আসবে, কিন্তু মিলিত হলে কোথায়? মডার্ন স্কুলে। কারণ কি? একজনে অনেক খুব স্পিডে চলে আসছে, আর একজন আস্তে আস্তে চলে আসছে, যার জন্য এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন যে এই যে আমার কথাগুলো মনে পড়বে, হ্যাঁ ভাই, যে অ্যামোনিয়া গ্যাস সে বেশি ডিসটেন্স কভার করবে, কারণ তার ব্যাপন হার বেশি, তার স্পিড বেশি। আর HCl তার ভর বেশি, যেহেতু ভর বেশি তার ব্যাপন হার কম, যার জন্য সে কি হয়েছে? সে মাঝখানে না তৈরি হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে দিকে আছে ওই দিকে তার এই ঘন সাদা ধোঁয়াটা এইদিকে তৈরি হবে। এদিকে না তৈরি হয়ে কোথায় তৈরি হবে? HCl যে দিকে আছে এইদিকে তৈরি হবে। এটাই হলো আমাদের মানে এখানকার এক্সপেরিমেন্টের মূল উপপাদ্য বিষয়। আর কিছু করেন না। তাহলে আমরা কি বললাম? যে কথা বলছি কি? কোন একটা গ্যাসের হার বা গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে মূল কথা হলো যে কোন একটা গ্যাস যত বেশি, আণবিক ভর যত বেশি হবে ওই গ্যাসের ব্যাপন হার কি হবে? আণবিক ভর যত বেশি ব্যাপন হার কম, আণবিক ভর যত কম ব্যাপন হার বেশি। তাহলে ব্যাপন হার বেশি মানে কি? ওর স্পিড বেশি, তাহলে ও কি করবে? খুব তাড়াতাড়ি ডিসটেন্স কভার করবে বেশি। আর যার ব্যাপন হার কম সে কম ডিসটেন্স কভার করবে। তাহলে ও বেশি ডিসটেন্স কভার করে ফেললো, ও কম ডিসটেন্স কভার করে ফেলছে। তাহলে মাঝখানে তৈরি হবে অ্যামোনিয়া গ্যাসটা, অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ঘন সাদা ধোঁয়া তৈরি হবে, এটা মাঝখানে জাস্ট মিডলে না তৈরি হয়ে কোথায়, কোন দিকে তৈরি হবে? HCl এর দিকে। HCl এর দিকে হবে। ফলে মানে এটা মাঝখানের দিকে, এদিকে তৈরি হচ্ছে। এটার ব্যাখ্যাটা দিতে পারবা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা লেখো, তাহলে ব্যাখ্যাটা লেখো, হ্যাঁ, স্যার পারবো। লিখে বলো। বলে একটা শুরু দেখি নাকি কি কর? হুম। না কাম এরপর যাবে না। এই দুই আবার কাম। লেখো, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের পরীক্ষামূলক ব্যাখ্যা। এই ছবিটা আঁকে ফেলো সবাই। আচ্ছা না কেন রাখতাছি? এই বিগ টাস্কে কভার দেবো। লেখো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্রাহামের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের পরীক্ষামূলক ব্যাখ্যা। এটা তো স্যার বুকেও আছে। হ্যাঁ, বুকেও আছে। লেখো, এখন লেখো। ভাই বেশি উঠতেছে ভাই। হ্যাঁ, জসিমের আম্মু। লেখো যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের পরীক্ষামূলক ব্যাখ্যা। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের পরীক্ষামূলক ব্যাখ্যা। লেখো, একটি পরিষ্কার শুষ্ক কাঁচনল একটু শুষ্ক একটি পরিষ্কার, হ্যাঁ ব্যাখ্যাটা লেখো। একটি পরিষ্কার শুষ্ক কাঁচনল, শুষ্ক মানে শুকনা, ভিতরে পানি থাকা যাবে। শুষ্ক কাঁচনল নেওয়া হলো। হ্যাঁ, নেওয়া হলো। কাঁচনল নেওয়া হলো। লেখো, এখন দুই টুকরা তুলার একদিকে গাঢ় HCl, এখন দুই টুকরা তুলার একটিতে গাঢ় HCl, এখন দুই টুকরা তুলার একটিতে গাঢ় HCl ও অপর টুকরাকে গাঢ় অ্যামোনিয়া দ্রবণ ব্রাকেটে দিলে কি হবে? অ্যামোনিয়া দ্রবণের নাম কি হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দ্রবণটা কি হবে? অ্যামোনিয়াকে তুমি যদি পানির মধ্যে দাও তাহলে কি হবে? অ্যামোনিয়া হাইড্রোক্সাইড হবে না? ব্র্যাকেটে লেখো অ্যামোনিয়াম OH, হ্যাঁ NH4OH, এই যেটা NH4OH, ব্র্যাকেটে লেখো NH4OH। অ্যামোনিয়া কি লিখছো? অ্যামোনিয়া দ্রবণ সিক্ত করে ওই কাঁচনলের দুই মুখে, অ্যামোনিয়া দ্রবণ, হ্যাঁ অ্যামোনিয়া
দ্রবণ দ্রবণ সিক্ত করে, কি করে? মানে অ্যামোনিয়া দ্রবণে সিক্ত করে। সিদ্ধ করব। সিক্ত সিক্ত মানে কি? ভিজাইবা আর কি, ভিজাইবা, ভিজায়ে ওই কাঁচনলটা, ওই তুলা যেটা হইলো, তুলাটা কার মধ্যে রাখবা? কাজ নলে মানে প্রথমে তুমি কি করবা? প্রথমে একটা তুলাটাকে কি করবা? পানি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে চুবাইবা। চুবানোর পর এটাকে কোথায় রাখবা? এই মাথার মধ্যে রাখবা। এই যে ছিদ্র আছে এখানে রেখে দিবা। আর অন্য প্রান্তে কি করবা? এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটার মধ্যে আছে ওর মধ্যে একটা তুলা চুবাইবা। চুবানোর পর এখানে আবার রাখবা। এন্ড কোশ্চেন হলো, লেখো যে আচ্ছা ভাই, সিদ্ধ করে কি করব? সিক্ত করে ওই কাজ নলের ওই কাঁচনলের ভেতরে, কোথায়? ওই কাঁচনলের দুই দুই মাথায় রাখবো। হ্যাঁ, দুই মুখে রাখা হলো। তখন HCl গ্যাস ও অ্যামোনিয়া গ্যাস, তখন HCl গ্যাস ও অ্যামোনিয়া গ্যাস গ্যাস একই বায়ুমণ্ডল চাপ ও তাপমাত্রায়, একই বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রায়, একই বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রায় তাপমাত্রায় কাঁচনলের ভেতরে ব্যাপিত হতে থাকে। একই তাপমাত্রা, চাপ, একই বায়ুমণ্ডলের চাপ এবং তাপমাত্রায় কাঁচনলের ভেতর ব্যাপিত হতে থাকে। আর কিছু আছে কি ভাই? কিছু সময় পর দেখা গেল, দেখা গেল HCl সিক্ত তুলা যে প্রান্তে রয়েছে রয়েছে তার নিকটবর্তী দূরবর্তী অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড এর ঘন সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। ঘন সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে হয়েছে আর নাই কোনো কথা। কিন্তু আচ্ছা, তাহলে কিন্তু ধোঁয়াটি HCl এর নিকটবর্তী এবং NH3 এর তাহলে এটাকে কিভাবে লেখা যায় বলতো? ধোঁয়া সৃষ্টি হয়েছে মানে হওয়ার কথা ছিল কোথায়? কিন্তু ধোঁয়াটির অবস্থান হ্যাঁ। মধ্যবর্তীতে না হয়ে হ্যাঁ, কিন্তু হ্যাঁ ঠিক আছে, গুড। কিন্তু ধোঁয়াটির অবস্থা মধ্যবর্তীতে না হয়ে, মধ্যবর্তীতে না হয়ে অ্যামোনিয়া দ্রবণ সিক্ত তুলা হতে দূরবর্তী, অ্যামোনিয়া দ্রবণ সিক্ত তুলা হতে দূরবর্তী এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলার নিকটবর্তী। অ্যাসিড কি ভাই? নিকটবর্তী। হ্যাঁ, HCl সিক্ত তুলার নিকটবর্তী হয়েছে। কারণ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এর গ্রাম আণবিক ভর HCl এর গ্রাম আণবিক ভর কত? 36.5
যা HCl এর আণবিক ভর যা NH3 এর আণবিক ভর যা NH3 এর আণবিক ভর ব্র্যাকেটে লেখা কত 17 থেকে বেশি। থেকে বেশি আর কিছু না তো ভাই এ থেকে প্রমাণিত হয় আর কি দেখতে এ থেকে প্রমাণিত হয় শুধু লেআউট এ থেকে প্রমাণিত হয় যেই গ্যাসের আণবিক ভর বেশি ওই গ্যাসের ব্যবহার কম। যে গ্যাসের আণবিক ভর বেশি ওই গ্যাসের ব্যবহার কম কম। কিছুই তো বুঝছ না, যেডি কইছে খালি লিখতে আছি, মাথায় কিছু ঢুকে নি। ঠিক আছে আজ ঢুকে দিব আমি বুঝছি তুই কই যাইতেছিস জান? বাসার দাম কটা বাজে? 56 আরো 4 মিনিট আছে। তাই দিন কামে লাগে আই দুই ভাই এত জুম করে আসি নাই তো গাড়ি সব জয় ভাই কি যা লাগছে ভাই ছুটি দিয়ে দেন। এই এসে পড়ে নেই, ভিতরে বসে পড়ে নেই। জয় ভাই হুম? কি যা লাগছে ছুটি দিয়ে দেন। লেখো যে ভাই আমরা কল দিছে ভাই কেডা জানি ভাই দেন না প্রাইম মিনিস্টার একটা কোশ্চেন লেখো। আবার কোশ্চেন লেখো আসো পরে এটা কল দলে এখন এর কানেকশন কেটে যাবে। লেখো যে এই হাইড্রোজেন H2 হাইড্রোজেন কমা অক্সিজেন কমা সালফার ডাই অক্সাইড কমা কার্বন ডাই অক্সাইড কমা অ্যামোনিয়া কমা মিথেন CH4 পড়ার পর 11:30 পর্যন্ত তারপরে হলো অ্যামোনিয়া CH4 মিথেন তারপরে কি আচ্ছা আজকে 11:30 তোমার হিলিয়াম। নাম যে এই, 12টা পর্যন্ত কথা বলিস না। নেক্সট তারপরে HCl পেজ থাকলে ওদের সাথেও করব লেখো এই সকল তুমি কিছু বুঝেছো এই সকল বুঝছো এই সকল গ্যাসের কি দাম নেই লেখো এই সকল গ্যাসের এই সকল গ্যাস তবে উত্তরে না প্রশ্নটা দিতে তাই মিয়া কোশ্চেন লেখো আরে এই যে এই সকল এই যে এই সকল এই যেগুলো এই সকল এটা করে এই সকল গ্যাস এগুলো এমসিকিউ তো আসবে কিন্তু আচ্ছা আসলে সকল গ্যাসের এই সকল গ্যাসের আর তার ব্যবহারের ক্রম ব্যাখ্যা করো। ব্যাপন হারের কম এই তোমরা ভিতরে ঢুকো। এই শাশ্বত নিচে কে কে আছে এখন আসতে বলো। ছুটি ভাই এই সকল গ্যাসের ব্যবহারের ক্রম ব্যাখ্যা করো। একটা কোশ্চেন লিখে নিয়ে আসবা। স্যার এটা আমরা সূত্রটা ব্যবহার করে প্রত্যেকটা ব্যবহার করব। সূত্র লাগবে না, তুমি এমনিতে ভর বের করবা, গ্রামণিক ভর বের করবা, তারপর বলবা যে যেহেতু সবচেয়ে বেশি গ্রামণিক ভর এই গ্যাসের তাহলে ওর ব্যবহার কম হবে। তাহলে এটা একই একটা দিলেই হবে। গ্রেটার চিহ্ন লেটার মানে ব্যবহার সবচেয়ে বেশি হবে কার? হাইড্রোজেনের ব্যবহার বেশি। তারপরে আস্তে আস্তে কি হবে? কারণ আজকে তুমি লিখবা যে প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর বের করবে।